স্বাগতম সকলকে। আমি ডক্টর মাহফিল মন্ডল, ইওর হেলথ এডুকেটর। আজ আমরা জানবো ডেঙ্গু সম্বন্ধে সমস্ত কিছু। ডেঙ্গু কিভাবে হয়, ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো কি, ডেঙ্গু মারাত্মক পর্যায়ে পৌঁছে গেলে তার লক্ষণগুলো কি হয়, ডেঙ্গুর জন্য কোন দিনটা সব থেকে ভাইটাল, ডেঙ্গুর জন্য কি টেস্ট করা প্রয়োজন, ডেঙ্গুর ঘরোয়া চিকিৎসা কিভাবে করব, ডেঙ্গুর জন্য কখন আমাদের হসপিটালে যাওয়া প্রয়োজন, ডেঙ্গুর ক্ষেত্রে কি আমরা ভুল ট্রিটমেন্ট করে থাকি, আর সবার শেষে জানবো ডেঙ্গু আমরা কিভাবে প্রতিরোধ করব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ডেঙ্গু নিয়ে কোনো সংশয় সন্দেহ আর ভবিষ্যতে থাকবে না। ডেঙ্গু জ্বরে যে লক্ষণগুলো হয় সেগুলো নোট করা হয়েছিল প্রায় আজ থেকে 1000 বছর আগে 992 সালে। আর ডেঙ্গু প্রথম মহামারী রূপে ছড়ায় 1950 সালের দিকে থাইল্যান্ড আর ফিলিপিন্সে। ডেঙ্গুতে প্রতি বছর আক্রান্ত হন প্রায় 400 মিলিয়ন মানুষ, তার মধ্যে 70% শুধু এশিয়া থেকে, যেমন ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, এই সমস্ত দেশ থেকে। ডেঙ্গু ছড়ায় এডিস মশা, এডিস ইজিপ্টাই আর এডিস অ্যালবোপিক্টাস। আর ডেঙ্গু নিজে হয় প্রায় 4 ধরনের, ডিএনবি 1, 2, 3 and 4, যার মধ্যে 2টা হচ্ছে সব থেকে বেশি মারাত্মক। এবার ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত মশা যদি আমাদের শরীরে কামড়ায় তাহলে আমাদের প্রথম জ্বর আসতে সময় লাগে প্রায় 4 থেকে 10 দিন, অর্থাৎ ইনকিউবেশন পিরিয়ড 4 থেকে 10 দিনের মতো। এবার প্রথম 1-2 দিনে যে জ্বর হয় তার লক্ষণগুলো কি হয়? প্রথমত প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর হয়, এরপরে আর্থালজিয়া বা গাঁটে গাঁটে যন্ত্রণা হয়, তাছাড়া মায়ালজিয়া বা সারা শরীরে যন্ত্রণা হয়, এরপরে রেট্রোঅরবিটাল পেন বা চোখের ভিতরের দিকে যন্ত্রণা হয়, এছাড়া নওসিয়া, ভমিটিং অর্থাৎ বমি বমি ভাব বা বমি হতে পারে, এরপরে ডিক্রিজড অ্যাপাটাইট বা খিদে কমে যেতে পারে। প্রথম 1-2 দিনে এই রকম লক্ষণই দেখা দেয়, কিন্তু 3 দিনের মাথায় একটা আলাদা ঘটনা ঘটে। এই সময় আমাদের শরীরে জ্বর ধীরে ধীরে কমতে শুরু করে। আর এইখানেই আমরা ভুলটা করে থাকি, ভাবি যে জ্বর কমে গেছে মানে রোগটা ভালো হয়ে গেছে, তাই আমরা আর ট্রিটমেন্ট করা বন্ধ করে দিই। কিন্তু আসলে এই সময় শরীরের ভিতরে মারাত্মক ঘটনাগুলো ঘটতে শুরু করে। এই সময়ই আমাদের রক্তের ভিতরে যে প্লাজমা থাকে সেগুলো ব্লাড ভেসেল থেকে লিক করে সারা শরীরের কোষগুলোতে পৌঁছাতে শুরু করে। এই সময়ই আমাদের শরীরের প্লেটলেট কাউন্ট কমতে শুরু করে, যে জিনিসটা সিভিয়ার ডেঙ্গুর দিকে ধীরে ধীরে ঠেলে দেয়। তাহলে আমরা বুঝবো কিভাবে সিভিয়ার ডেঙ্গু হয়েছে? ডেঙ্গু মাইল্ড না সিভিয়ার সেটা বোঝার সব থেকে ভালো উপায় হলো টেস্ট করার মাধ্যমে। সব থেকে ভালো টেস্ট হলো ডেঙ্গু NS1, এর মাধ্যমে আমরা ডেঙ্গু হয়েছে সেটাও কনফার্ম করতে পারবো। আর NS1 এর মাত্রা দেখে বুঝতে পারবো যে কতটা সিভিয়ার লেভেলে ডেঙ্গু হয়েছে। এছাড়া 2 নম্বরে যে টেস্ট করতে হবে সেটা হলো ডেইলি CBC বা কমপ্লিট ব্লাড কাউন্ট। এর মধ্যে আমরা দেখবো প্লেটলেট কাউন্ট, এটা যদি 1 লাখেরও কম হতে শুরু করে, আর দেখবো হিমাটোক্রিট কাউন্ট, এটা যদি 20%-এরও বেশি বাড়তে শুরু করে তাহলে ডেঙ্গু সিভিয়ার লেভেলে পৌঁছাতে শুরু করেছে। এবার যদি কোনো ব্যক্তি টেস্ট না করেন তাহলে কিভাবে বোঝা যেতে পারে যে সিভিয়ার ডেঙ্গু হয়েছে? সেক্ষেত্রে আমাদের সিভিয়ার ডেঙ্গুর লক্ষণগুলো দেখতে হবে। এই সময় আমাদের পেটের ভিতরে প্রচন্ড যন্ত্রণা হয়, আমাদের পেটে হাত দিলেই যন্ত্রণা অনুভব হতে পারে, এছাড়া পারসিস্টেন্ট ভমিটিং হয়, অর্থাৎ কন্টিনিউয়াসলি বমি হতে থাকে। এছাড়া এই সময় আমাদের এনার্জি লেভেল একদম কমে যায়, আমাদের খিদে কমে যায়। এরপরে প্লাজমা লিকেজ হওয়ার কারণে ওই প্লাজমা যদি আমাদের লাংসের ভিতরে জমা হয় তাহলে প্লুরাল ডিফিউশন হয়ে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। যদি পেটের ভিতরে জমা হয় তাহলে অ্যাসাইটিস বা পেট ফোলার মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আমাদের হাত পা আর চোখ মুখের নিচেও ফোলাভাব দেখা দিতে পারে। এছাড়া এই সময় প্লেটলেট কাউন্ট কম হওয়ার কারণে বিভিন্ন জায়গা দিয়ে আমাদের রক্তক্ষরণ শুরু হয়ে যেতে পারে, যেমন নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হতে পারে, এছাড়া বমির মাধ্যমে রক্তক্ষরণ হতে পারে, তাছাড়া পেচ্ছাপ পায়খানা দিয়েও রক্তক্ষরণ শুরু হতে পারে। এই সময় হাইপোটেনশন বা শরীর জল শূন্য হওয়ার কারণে আমাদের পালস একদম ফিবেল বা উইক হয়ে যেতে পারে, আমাদের ব্লাড প্রেশার কমে যেতে পারে, এছাড়া আমাদের ইউরিন আউটপুট বা পেচ্ছাপের পরিমাণও কমতে শুরু করে। এই সমস্ত লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে সেটা সিভিয়ার লেভেলে পৌঁছে গেছে। এই সময় আমাদের একমাত্র কাজ হসপিটালে যাওয়া। যদি হসপিটালে নিয়ে যায় সেক্ষেত্রে কেস ফ্যাটালিটি 1%-এরও কমে যায়, অর্থাৎ মৃত্যুর সম্ভাবনা 1%-এরও কম থাকে। আর যদি হসপিটালে নিয়ে না যায় সেক্ষেত্রে কেস ফ্যাটালিটি রেট 20% বা তারও বেশি হয়ে যেতে পারে, অর্থাৎ মৃত্যুর সম্ভাবনা 20%-এরও বেশি হতে পারে। আর সিভিয়ার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি থাকে যাদের 15 বছরের কম বয়স, যারা ফিমেল, অথবা যারা ওবেসিটি, ডায়াবেটিস বা অ্যাজমার মতো সমস্যায় ভুগছেন। এবার এখানে একটা পয়েন্ট আমাদের জানতে হবে যে যদি মাইল্ড ডেঙ্গু হয় তাহলে 3 নম্বর দিনে তো সেক্ষেত্রেও জ্বর কমে যাবে। তাহলে আমরা সেক্ষেত্রে কিভাবে বুঝবো যে আমাদের মাইল্ড পরিমাণে ডেঙ্গু হয়েছে? এই সময় জ্বর কমার সাথে সাথে আমাদের খিদের পরিমাণ বাড়তে শুরু করবে, আমাদের বমি আর হবে না, পেট ব্যথা থাকবে না, আর দুর্বলতাও ধীরে ধীরে কমতে শুরু করবে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি শরীরে লক্ষ্য করেন তাহলে আপনার শরীরে মাইল্ড ডেঙ্গু হওয়ার সম্ভাবনাই বেশি। এবার মাইল্ড ডেঙ্গু হলে ঘরোয়া চিকিৎসায় যথেষ্ট। বেসিক্যালি আমাদের লাগবে ওরাল ফ্লুইডই ডেঙ্গুর ক্ষেত্রে মেইন ম্যানেজমেন্ট।
সারাদিনে আমাদের 3 থেকে 4 লিটারের মতো জল পান করতে হবে। এই জল আমরা বিভিন্ন রকম ভাবে পান করতে পারি। প্রথমত নর্মাল ওয়াটার পান করার মাধ্যমে, এছাড়া 2 নম্বর কোকোনাট ওয়াটার বা ডাবের জল পান করার মাধ্যমে, বিভিন্ন ফ্রুট জুস পান করার মাধ্যমে, এছাড়া ওআরএস পান করার মাধ্যমে আমরা সারা দিনে বেশি বেশি করে জল পান করার চেষ্টা করব। আর এই সময় যে আমাদের গায়ে হাত পায়ে বা গাঁটে গাঁটে যে যন্ত্রণা হয়, আমাদের যে জ্বর আসে, সেক্ষেত্রে আমাদের একমাত্র ওষুধ হলো প্যারাসিটামল। সারাদিনে আমরা 3000 থেকে 4000 মিলিগ্রাম অবধি প্যারাসিটামল নিতে পারি প্রতি 6 ঘন্টা অন্তর অন্তর। প্যারাসিটামল ছাড়া আমরা অন্য কোনো ওষুধ নেওয়ার চেষ্টা করব না। এই সময় যে ভুলটা আমরা সব থেকে বেশি করে থাকি, এই যন্ত্রণাগুলো কমানোর জন্য আমরা বিভিন্ন এনসেড জাতীয় ওষুধ ব্যবহার করি, যেমন আইবুপ্রোফেন, অ্যাসপিরিন, ডাইক্লোফেনাক, এই সমস্ত ওষুধগুলো। এই ওষুধগুলো আমাদের প্লেটলেট কাউন্ট কমিয়ে দেয়। ডেঙ্গুতে এমনিতে এই প্লেটলেট কাউন্ট কমে যায়, এবার যদি এই সমস্ত ওষুধগুলো নিই তাহলে প্লেটলেট কাউন্ট আরো কমে আমাদের ডেঙ্গু মারাত্মক লেভেলে পৌঁছে যেতে পারে। তাই এই সময় অবশ্যই খেয়াল রাখবেন, প্যারাসিটামল ছাড়া অন্য কোনো যন্ত্রণার ওষুধ নেবেন না। এছাড়া এই সময় খাবারের মধ্যে পেঁপে খুব ভালো ভূমিকা পালন করে। বিশেষ করে কাঁচা পেঁপের পাতা ডালটাকে সরিয়ে যদি সেটা আমরা ভালো করে ধুয়ে জুস বানিয়ে দিনে 2 বার খাই, আর যদি দিনে 2 বার পাকা পেঁপে 1 বাটি করে দুবেলা খায়, তাহলে সেটাও কিন্তু অনেকটা হেল্প করতে সাহায্য করবে। এবার চলুন জানি সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টে, সেটা হলো ডেঙ্গুর প্রিভেনশন। প্রিভেনশন হচ্ছে সব থেকে বেস্ট। যদি আমরা ডেঙ্গুকে প্রিভেন্ট করতে পারি তাহলে এই সমস্ত ঝামেলার ব্যাপার আর থাকবেই না। ডেঙ্গুর যে মশা থাকে সেটা সাধারণত ক্লিন স্ট্যাগনেন্ট ওয়াটার অর্থাৎ পরিষ্কার জমা জলেই গ্রো করে। তাই সপ্তাহে যদি আমরা শুধু একদিন আমাদের আশেপাশের এলাকাগুলোতে যে টায়ারে জল জমে আছে, যে ডাবের খোলাতে জল জমে আছে, এছাড়া এসি ট্রে বা ফ্রিজের ট্রেতে যে জল জমে থাকে, সেগুলো সরিয়ে অথবা ঢেকে দিয়ে আমরা কিন্তু ডেঙ্গুটাকে প্রিভেন্ট করতে পারবো। এই মশা সাধারণত দিনের দিকেই কামড়ায়। তাহলে যদি ডেঙ্গু প্রবণ এলাকায় আপনি বাস করেন, তাহলে প্রথমত সারা শরীরে বিভিন্ন মসকিউটো রেপিলেন্ট যে ক্রিমগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। বাইরে বেরোলে ফুল স্লিভ জামা আর ফুল প্যান্ট পরেই বেরোনোর চেষ্টা করবেন। এছাড়া ঘরের ভিতরে যদি মশা ঢোকে, সেক্ষেত্রে বিভিন্ন মসকিউটো কয়েলও ব্যবহার করতে পারেন। আর একটা ভাবে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব, সেটা হলো ডেঙ্গু ভ্যাকসিয়া, যেটা হলো ডেঙ্গুর ভ্যাকসিন। তবে এক্ষেত্রে আমাদের খুব সাবধানে এই ভ্যাকসিন নিতে হবে। যদি আপনার অলরেডি একবার ডেঙ্গু হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই ভ্যাকসিন নেওয়া যাবে। যদি আগে কখনো ডেঙ্গু না হয় তাহলে কিন্তু কখনোই এই ভ্যাকসিন নেবেন না। তাহলে আমরা চেষ্টা করব যে এই বিভিন্ন উপায়ে ডেঙ্গুকে প্রতিরোধ করার। আর একবার মনে করিয়ে দিচ্ছি, ডেঙ্গুর ক্ষেত্রে 3 নম্বর দিনটাই সব থেকে ভাইটাল, এটাকে কখনোই ইগনোর করবেন না। আশা করছি ডেঙ্গু নিয়ে যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি এরকম আরো হেলথ রিলেটেড কন্টেন্ট দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। আর বন্ধু বান্ধব বা পরিবার পরিজনদের সতর্ক করার জন্য ভিডিওটিকে শেয়ার করে ফেলুন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।